নমস্কার, দেখছেন জি24 ঘন্টা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সম্প্রীতি। আজকের এই আড্ডা শুরু করার আগে একটা ছোট্ট পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরব। পরিসংখ্যান না, কারণ এক্স্যাক্ট সার্ভের ফিগারটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারি না। তার কারণ যখন এটা ধরুন টেলিকাস্ট হচ্ছে, তখনও এই ধরনের প্রচুর কেসেস সুপ্রিম কোর্ট, হাইকোর্টের দরজায় নক করছে। ভাবছেন তো হঠাৎ করে আমি এরকম একটা সুন্দর আড্ডার শুরুতে কেন এই ধরনের কেস, কোর্ট কাচারি এইসব কথা বলছি? তার কারণ যারা আমাদেরকে দুহাত ধরে হাঁটতে শেখান, যারা আমাদেরকে, এই যে আমি কথা বলছি এখন, এই ছোট্ট ছোট্ট বুলি যাদের কাছ থেকে আমরা শিখি, মানে আমাদের মা বাবা। আমরা যখন বড় হয়ে যাই তখন যারা সারা জীবন প্রার্থনা করে চলেছেন যে মোর সন্তান যেন থাকে দুধে ভাতে, তাদেরকেই আমরা ভুলে যাই। আমি এই জন্যই বলছি, কারণ আমি পার্টিকুলার কাউকে মেনশন করতে চাই না, তাই নিজের উপর নিয়েই বলছি। এবং যখন আমি বলছি আমার গলাটা কীরকম একটা ধরে আসছে, তার কারণ হচ্ছে এই মুহূর্তে স্টুডিওতে আমার সঙ্গে রয়েছেন সন্তান, অর্থাৎ এই যে সম্পর্ক মা বাবার সঙ্গে তার সন্তানের, সেই সম্পর্কের একটা অদ্ভুত সমীকরণ, যেটা আমরা কোনোদিন চাই না কিন্তু বাস্তবকে আমরা অস্বীকার করতে পারি না। বৃদ্ধ বাবা মাকে দেখছে না তার সন্তান, তাই অসহায় মা বাবা আদালতের দ্বারস্থ হচ্ছে। দিনের পর দিন বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু সেখানেও মা বাবাকে পৌঁছে দিয়ে দায় শেষ। তারপর খোঁজ খবর নেয়ার বোধহয় লোকের বড্ড অভাব। সেই সন্তানের বিবেকের বড্ড অভাব হয়ে পড়ছে। এই সম্পর্কের এই যে সমীকরণ, সেটাই আজকে বড় পর্দায় যিনি নিয়ে এসছেন, তাকে আজকে আমরা আমাদের স্টুডিওতে নিয়ে চলে এসেছি। আমি সম্প্রীতি, আমি তো এই আড্ডায় আপনাদের সঙ্গে রয়েছি, আর আমি নিয়ে চলে এসেছি এই স্টুডিওতে সন্তানের পরিচালক রাজ চক্রবর্তী। এবং এই যে সন্তানের যে খারাপ ব্যবহার, বাবা মাকে অবহেলা, উপেক্ষা করা, যার কণ্ঠ হয়ে সেই আদালতে গিয়ে বিচারকের কাছে বিচার চাইছেন, সেই লয়ারকেও আমি নিয়ে চলে এসেছি আজকে। আমার সঙ্গে রয়েছে শুভশ্রী গাঙ্গুলি, এবং আমার সঙ্গে রয়েছে অহনার। ইন্ট্রোটা দিতে গেলে খুব মুশকিল, কারণ ওই যে যত নেগেটিভিটি বলছি ও এখানে নিয়ে কিন্তু বসে আছে। তো অহনা দত্ত আমাদের সঙ্গে রয়েছে। রাজ চক্রবর্তী এমন একটা মানুষ যিনি বলেন আমার মা আমার কাছে ভগবান। সেই মানুষটার কাছ থেকে এইরকম একটা জিনিস আসা, মানে কেন, কি কি তোমাকে উদ্বুদ্ধ করলো? দেখো, আমি অ্যাজ এ পরিচালক সব রকমের সিনেমা বানিয়েছি। তো লাভ স্টোরি বানিয়েছি, অ্যাকশন মুভি বানিয়েছি, পলিটিক্যাল থ্রিলার বানিয়েছি, কমেডি বানিয়েছি, বাচ্চাদের ছবি বানিয়েছি, সব রকম বানিয়েছি। কিন্তু ফ্যামিলি ড্রামা ফার্স্ট টাইম বানালাম। এবং সেই ফ্যামিলি ড্রামাটা কি, একটা বাবা ছেলের গল্প, বা বাবা মা, একটা পরিবারের গল্প। আর আমি যখন এই গল্পটা করার কথা প্ল্যান হচ্ছে, তখন আমি যখন প্রথম গল্পটা শুনি, কোয়েলের মাথা থেকে আসে এই গল্পটা। কোয়েল বলে আমাদের একজন রাইটার আছে, সৌম্য ছিলেন। যখন আমাকে শোনায়, প্রথম গল্প শুনতে শুনতে আমি আমার মা বাবার কথা চোখে ভাসছিল। মানে আমার সঙ্গে আমার বাবা মার সম্পর্ক কেমন ছিল, আমার বড় হয়ে ওঠা, আমার পারিপার্শ্বিক মানুষজনগুলো কীভাবে তাদের বাবা মার সঙ্গে কানেক্ট করে, এই জার্নির মধ্যে আমি প্রচুর বাবা মাকে দেখেছি আর কি। সো তারা কেমন আছে, কোথায় আছে তারা, তাদের সন্তানরা কোথায় আছে, এই করতে গিয়ে যখন আমি স্ক্রিপ্টের উপরে পেরে 6 মাস কাজ করি, এবং যতবার আমি বসি স্ক্রিপ্টটা নিই, ততবার মনে হয় যে না না, আরও অনেক কিছু বলার আছে আমার এই গল্পের মধ্যে, আমি বলতে চাই এই গল্পের মধ্যে। এবং এটা না, সন্তান নাম এরকম সিনেমা আগেও হয়েছে, পারিবারিক ছবি, বাবা ছেলের গল্প তো আগেও হয়েছে, কিন্তু এটা সবার থেকে আলাদা কোথায়, সেটা আমি খোঁজার চেষ্টা করি। ভীষণ রিয়েলিস্টিক, ভীষণ মানে এই সময়ের গল্প আমি করার চেষ্টা করি। এবং আমার মনে হয় সবাই, আমরা বাবা মার, এক্ষুনি যেটা বলছিলাম, যে বাবা মা থেকে ভ্যালুয়েবল আমাদের কাছে আর কিছু হতেই পারে না। আর তাদেরকে নিয়ে যদি একটা ছবি করতে পারি, এবং এই সিনেমার মধ্যে দিয়ে যদি দুটো বাবা মা, বা মানে সন্তান বাবা বা সন্তান আর বাবা মার সম্পর্কটা আগের মতো হয়ে যায়, বা ওরা রিয়েলাইজ করে, দেন আমি অ্যাজ এ পরিচালক, আমার কাছে এটা সব থেকে বড় পাওয়া হবে। মানে এই মুভিটা কোথাও গিয়ে কাউন্সেলিং এর কাজ করবে বলতে চাইছি না, পজিটিভ। ট্রেলার দেখে আমাদের কাছে যে ফিডব্যাক ছিল, যে সবার চোখে জল। একদম, মাই হাজবেন্ড ইজ নট ফর সেল। কোথা থেকে একটা মা তার ছেলেকে এই কথাটা বলছে, এবং কোর্টের সামনে দাঁড়িয়ে। এখানে তো এই মুভিটাতে অনেক কিছুই প্রথম গো, যেমন লয়ার আমরা প্রথম পেয়েছি শুভশ্রীকে। শুভশ্রী, কেমন লাগলো এই লয়ার, এই ক্যারেক্টারটা প্লে করতে? অসাধারণ। অবশ্যই ভীষণ ইন্টারেস্টিং একটা চরিত্র। আমি লয়ার আগে কখনো প্লে করিনি, বাট
মানে আমার বেসিক কারণটা ছিল এই ছবিটাতে হ্যাঁ বলা, সেটা হচ্ছে এই গল্পটা। দেখো সবসময় আমরা রাস্তায় নেমে বা সোশ্যাল মিডিয়াতে তো প্রতিবাদ করতে পারি না, কিন্তু আমাদের মুভি ইন্ডাস্ট্রি এতটাই বড় একটা অডিয়েন্সকে কেটার করে, এন্টারটেনমেন্টের মাধ্যমে এত সুন্দরভাবে একটা মেসেজ দিয়ে দিতে পারে। সো যে বাবা মায়ের গল্প এটা, সেই বাবা মাদের পাশে দাঁড়িয়ে হয়তো এটা আমাদের সকলের প্রতিবাদ যে আমরা এটাকে সাপোর্ট করি না এবং আমরা এই বাবা মাদের পাশে আছি। মানে এই বাবা মা, যেই বাবা মা সন্তানকে বড় করেছে, ধরো যখন জন্মেছে একটা সন্তান পরিবারে, যখন আমার ক্ষেত্রে আমি জানি যে আমি কিন্তু এক্সপেক্ট করছি শান্তি বাবা, আমার নিজের কেউ, যে আমি যখন বয়স হয়ে যাবে, যখন আমি আর চলতে ফিরতে পারবো না, আমার সন্তান আমার পাশে থাকবে। ধরো অনেকে এই প্রশ্নটা উঠে আসছে যে অনেক সন্তানরা চেয়েও কিন্তু বাবা মায়ের পারে না, ইন দ্য সেন্স মানে হয়তো কেউ বিদেশে চলে গেছে, হ্যাঁ, কেউ মানে এখানে কোনো কারণে হয়তো পেরে উঠছে না, কিন্তু আমি বা রাজ বা যারাই হয়তো এই ছবিটার সাথে যুক্ত, অনেকেই হয়তো এই পারে না তার কারণগুলোকে বিশ্বাস করি না। তার একটাই কারণ, যখন একটা মা বাবা তার সন্তানকে জন্ম দেন, সে যখন সরিয়ে ফেলতে পারে না এবং সরিয়ে ফেললে যখন তাকেও প্রশ্নের সম্মুখীন হতে হয়, তখন সন্তানকেও প্রশ্নের সম্মুখীন হতে হবে। ইটস আ মানে এটা একটা না বলা মানে চুক্তির মতো, যে কন্ট্রাক্টের মতো, ইউনো, যে আমাদের এটাই একটা কন্ডিশন যে সময় তোমাদের মানে এখন আমি দেখি আমার বাচ্চার সমস্ত কিছুতে মানে সিকিউর জায়গাটাই হচ্ছে আমরা দুজন। সো বয়স হয়ে গেলে বাবা মারাও বাচ্চা হয়ে যায় এবং তাদের সিকিউরিটির স্পেসটাই হচ্ছে সন্তান। সো সেটার কোনো কারণ দিয়ে জীবনে এমন কোনো কিছু হতে পারে না যেটার জন্য তুমি তোমার বাবা মাকে সরিয়ে ফেলতে পারো। আমি একটা ছোট্ট বলে দিচ্ছি, সরি ইন্টারাপ্ট করছি, যে আমার মা আমার সঙ্গে থাকে, তার বয়স প্রায় 70 বছর বয়স, এবং সে একটা না পুতুলের মতো হয়ে গেছে, মানে একটা বাচ্চার মতো। আমি ভাবতেই পারছি না যে আমার বাবা মাকে আমি দূরের, মানে মা বাবা তো নেই, চলে গেছেন, যে আমি আমার মাকে একটা আলাদা রেখে দেবো। মানে আমি আমার কোনো বিনিময়, আমি অনেক ছেলে সন্তানকেও চিনি যারা সব ত্যাগ করে চলে এসেছে, তার বড় বড় অনেক কিছু অপরচুনিটি ছিল, সে ত্যাগ করে বাবা মার জন্য কোথাও যায়নি। আমি সেরকম সন্তানকেও চিনি, বাট মেজরিটি সন্তানকে চিনি যারা এই সুপার অ্যাম্বিশনের চক্করে কি হয়েছে, বাবা মা থেকে অনেক দূরে চলে গেছে। হ্যাঁ, হয়তো সে জানেও না, অজান্তে চলে গেছে, আর বাবা মা ওয়েট করে রয়েছে। সারাদিনে কি করছে সন্তান? মা খেয়েছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো আছো তো? 30 সেকেন্ড। বাবা কোথায় আছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছো? ও তোমার পায়ের ব্যথা ঠিক আছে? আচ্ছা আচ্ছা, 20 সেকেন্ড। পরের দিনকে আবার 30 সেকেন্ড, 20 সেকেন্ড, ব্যাস। আর বাবা মা ওয়েট করে রয়েছে সারাদিন ধরে যে কখন আবার 20 সেকেন্ডের জন্য ছেলের গলা শুনবো বা মেয়ের গলা শুনবো। বাবা মা ওই একটা পাঠানো ছবি, নাতি নাতনির একটা পাঠানো ছবি, ওইটা তো আরো খারাপ। মানে সন্তানের সন্তান বাবা মার জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা আমার মাকে দেখলে বুঝি, যে আরো বেশি রিয়েলাইজ করতে পারি। দেখো এগুলো সব শুনেছি, যখন নিজের সঙ্গে ঘটছিল তখন বুঝতে পারছি আমার মার শরীর খুব একটা ভালো নেই। কিন্তু যখন থেকে ইভান আসলো, যখন থেকে ইয়ালিনী আসলো, যখনই ইভান মায়ের একটু শরীরটা খারাপ হয়, ইভান ইয়ালিনীকে ওর সামনে নিয়ে চলে যায়, ব্যাস নতুন একদম মেডিসিনের মতো কাজ করে। সো ইম্পর্টেন্ট হচ্ছে যে কিভাবে আমার বাড়িতে একটা ছোট বাচ্চা আছে, ইভান ইয়ালিনী, তার থেকেও বেশি ছোট আমার মা। অ্যাকচুয়ালি এটাই তো স্টোরি তোমাদের, হ্যাঁ এই সিনেমার এটাই তো স্টোরি। তো তোমার কাছে আসি, তোমার জন্য এটা তো মানে তোমার প্রথম বড় পর্দা, তার মধ্যে সামনে মিঠুন চক্রবর্তী। মানে এটা তো আমি সবার আগে জানতে চাইবো, তুমি ডান্সও তো খুব ভালোবাসো, ডান্সার, আচ্ছা ব্রিলিয়েন্ট অ্যাক্ট্রেস, খুব ভালো ডান্সার। সামনে যখন ডিস্কো ডান্সারকে দেখলে কি মনে হলো? কি মনে হলো ফার্স্ট? একটা শর্ট আছে, একটা শর্ট সিনই বলতে পারো, ইটস আ শর্ট সিন। আচ্ছা, শর্ট সিন। কিন্তু ওই সিনটাতে আমি আর স্যার একাই ছিলাম, আর তো ওই সিনটাতেই আমি যখন এসপিটা দিই, তখন আমার হঠাৎ করে রিয়েলাইজ হয় যে আমি কার সামনে দাঁড়িয়েছি। আচ্ছা, দ্যাট ওয়াজ ওয়ান মোমেন্ট যে আই ওয়াজ ভেরি নার্ভাস, যে
কার সামনে দাঁড়িয়ে আছি আমি, ইজ সো মাচ টলার দ্যান মি, কতটা লম্বা, আর তার সাথে ওনার শুধু পুরোনো হিট গানগুলো মাথায় ঘুরছিল আমার, যে কত ভিডিও দেখেছে এই গানগুলো। আমি কিন্তু প্রথমেই বলেছি যে ডান্সারের সামনে ডিস্কো ওর ডান্সার জন্য দাঁড়িয়েছে। সুবিধা হচ্ছে ও যে রোলটা প্লে করেছে, ও তখন ভাবতে পারছে যে এই সামনের মানুষটা কত গান এনেছে এইসব, আর ওই মানুষটা সামনে দাঁড়িয়ে ভাবছে যে তোমার মতো একটা বৌমা আমাদের বাড়িটাকে কি করে গেল। আমার মনে হচ্ছিল আমি পারবো না, আমি সত্যি পারবো না, মানে আমি ডায়লগটা বলতেই পারবো না। কিন্তু রাজদা তো এরকম ডিরেক্টর যিনি তার আর্টিস্টের মধ্যে থেকে এরকম ভাবে পুরো স্কুইজ আউট করে নেন, একদম বেস্টটাকে। রাজদা তো সেরকমই ডিরেক্টর। হ্যাঁ মানে সেটা ডেফিনেটলি আমি স্যারের থেকে সিনসিয়ারিটি শিখেছি, মানে যেটা আমি আমার প্রত্যেকটা ইন্টারভিউতে বলেওছি, যে প্রত্যেকটা শট, এভরি সিঙ্গেল শট উনি নিজে খুঁটিয়ে 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 দেখে 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 সেটা নেয়। মানে পেশেন্স কতটা থাকলে এবং কতটা প্যাশন থাকলে নিজের কাজটার প্রতি মানুষ এতটা ডেডিকেটেড এবং সিনসিয়ার থাকতে পারে, এটা ডেফিনেটলি আমার রাজদার থেকে শেখা। তোমার কাছেই আসবো রাজদা, একদিকে তো এরকম একজন স্টলওয়ার্থ অভিনেতা মিঠুন দা, তার সঙ্গে তুমি যাদেরকে রেখেছো তারাও সব বাঘা বাঘা, মানে একদিকে ঋত্বিক, আরেকদিকে অনুস্বাদী, এক্স্যাক্টলি, তার মধ্যে খরাজ মুখার্জি, সোহিনী, রয়েছে শুভশ্রী, এখানে। অহনা। এই গল্পটাতে না দুটো জিনিস খুব সুন্দরভাবে পাবে, একটা হচ্ছে ভালো গল্প পাবে, যে গল্পটা তুমি রিলেট করতে পারবে, কানেক্ট করতে পারবে, কিন্তু পারফরমেন্স একে অপরের সঙ্গে মনে হচ্ছে যে এখানে খেলা করছে আর কি। মানে তুমি মানে সল্টলেক স্টেডিয়ামে বসে আছো আর ওখানে ফুটবল গ্রাউন্ডের মধ্যে সবাই ফুটবল নিয়ে খেলা করছে। ঠিক আর মিঠুন দাস সিনের মধ্যে যখন হয় তখন আমরা তো মাঝে মধ্যে কাট বলতে ভুলে গেছি, কাট বলতে ভুলে যাচ্ছি ওরা যে কি করছে। বা খরাজদা আর শুভশ্রী যখন পারফর্ম করছে, সিন নেই, ও তারপরে সিন করে যাচ্ছে ওরা। এই যে তোমরা যে ট্রেলার দেখছো না, এই বাঙালের ওই ডায়লগটা, আমি সবে ওই সিনটায় আসতে যাচ্ছি, ওইটা কিন্তু ইমপ্রোভাইজ করা, ইনস্ট্যান্ট মানে ঝগড়া করতে করতে আর কি হয়েছে। আমি একটু, এটা আমার আবদার, আমি একটু শুনবো। অ্যাকচুয়ালি কি হয়েছে আমাদের, বাঙালকে করছে না ও অ্যাকচুয়ালি ও যখন রোলটা করছিল তখন দুজন লয়ার এসে ওকে গ্রুম করছিল আর কি, যে কি ধরনের লয়ারদের অ্যাক্টিভিটিস হয় এবং কোর্ট চলাকালীন এবং কোর্টের শেষে কিভাবে একে অপরকে ছোট করে আর কি, ঠিক আছে। আর কত রকম কি কি ভাষায় যে ওদের কথা হয়, মানে কোনো অপমান করার জন্য মংলু ফংলু কি সব ভাবতেও বলে পারবে না আর কি। আচ্ছা, এনিওয়ে, হ্যাঁ, আপনি বাঙালকে হাইকোর্ট দেখাবেন না। দাদা আমিও বাঙাল, শুধু পার্থক্য সিদ্ধারার। क्या बात। তারপরে খরাজদা ছাড়বে না এখানে, তারপর বলছেন যে হ্যাঁ ঠিক আছে তাহলে একদিন রেদে খাওয়ান। রেদে ইলিশ, আচ্ছা রেদে ইলিশ মাছ, তাহলে একদিন রেদে ইলিশ মাছ খাওয়ান। অবশ্যই দাদা, যদি আপনি তো সিনিয়র, কেসটা জিতে দেখান না, পদ্মার ইলিশ রান্না করে খাওয়াবো। এক্স্যাক্টলি, এটা ইম্প্রোভাইজ চলছে, টাকা মানে এটা কিন্তু স্ক্রিপ্টে নেই। নেই, আমরা নিজেরাই ঝগড়া করে যাচ্ছি। মার্ভেলাস। এই আড্ডা আমাদের চলতেই থাকবে, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা। আমি যেটা বলছিলাম যে দেখো, ট্রেলার দেখতে গিয়েই তো অবস্থা কাহিল হয়ে গিয়েছে, মানে মুভিটা দেখতে গিয়ে কি হবে তাহলে? লাস্ট আধ ঘন্টা দেখার পরে ছবিটা শেষ হয়ে যাওয়ার পরে 10 মিনিট বসে থাকবে চুপ করে। তুমি পুরোটা দেখে উঠতে পেরেছো? না, আমি খুব ইমোশনাল, ভেরি ভেরি ইমোশনাল। মানে একটু বাবা মা কোনো ইমোশনাল কথা হলে, ভালো মানুষ দেখলে, এখনো বৃদ্ধ লোক রাস্তা দিয়ে হেঁটে গেলে আমার চোখ দিয়ে জল পড়ে। আমার কাছে একটা বয়স্ক লোকজন আর বাচ্চারা আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমি তো জানি না অডিয়েন্স দেখার পরে কি হবে এবং তারপরে কি বলবে। আমি তো এটাই বলতে চাই যে ছবিটা দেখার পর সব সন্তানরা নিজেদের বাবা মাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে এবং অনেক বাবা মায়েরা নিজের সন্তানকে নিজের বাড়িতে ফিরে পাবে। সব পরিবারে দেখার মতো ছবি, এবং এতে না নিজেদের বন্ডিংটা ঠিক হবে। নিজেদের মধ্যে যে গ্যাপগুলো হয়ে গেছে, হয়তো আমরা বুঝতেও পারছি না, জানতেও পারছি না, নিজেদের অজান্তেই হয়ে রয়েছে, সেটা ঠিক হয়ে যাবে, রিয়েলাইজ করবো আর কি। ইট উইল ওয়ার্ক অ্যাজ এ থেরাপি। একদম। জিদ্দা তো মিউজিক তোমারই করেছে, জিদ্দা নিজেও একটা গান গেয়েছেন। জিদ্দা গান গায়নি, একটা গেয়েছে হচ্ছে অমিত কুমার অনেকদিন পরে, পুজোর বহুদিন পর। তুমি হ্যাঁ, অভিজিৎদা একটা গান গিয়েছে, একটা সেই গানটা এখনো আসেনি, এটা বাচ্চাদের গান আছে, খুব সুন্দর। আর একটা গিয়েছে বিশাল মিশ্রা। হ্যাঁ, ওই গানটা গিয়েছে। 3টে গান আছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও ব্রিলিয়ান্ট, অমিত করেছে আর কি। এবার একটা মজার জিনিস জানবো তোমার কাছ থেকে, সেটা হচ্ছে আমরা তো মিঠুন চক্রবর্তীকে দেখি, তোমরা তো রাজনৈতিক দিক থেকে দুজনে ভিন্ন মত পোষণ করো, ভিন্ন জায়গা থেকে আসো, তো অফ দ্য ক্যামেরা কখনো আলোচনা হয়েছে, কথা হয়েছে রাজনীতি নিয়ে? একটা খুব সুন্দর কথা বলি তোমাকে, এটা সবারই জানা উচিত, যে
আমরা যেহেতু একটা অন্য প্রফেশন থেকে আসি, আমরা সবাই কোন এখানে যারা বসে আছি প্রত্যেকে কিন্তু তাদের একটা রাজনৈতিক নানা রকমের রাজনৈতিক মতাদর্শ নিয়ে চলে আর কি। তো আমরা জানি কোথায় কোন কথাটা বলতে হয়, কোন কথাটা আলোচনা করতে হয়, কোন কথাটা বললে কোন জায়গায় পরিবেশটা খারাপ হয়ে যেতে পারে, এটা আমরা জানি। আর আমরা ধরো আমি মিঠুনদার ক্ষেত্রেও বলছি তোমাকে যে আমরা না রাজনৈতিক কথা বলার থেকে বেশি এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলছি, যে তোমার এতদিনেরও এক্সপিরিয়েন্স, বা মিঠুনদার সঙ্গে আমার আলোচনা হচ্ছে স্ক্রিপ্ট নিয়ে সারাক্ষণ ধরে, কিভাবে গল্পটা আরো বেটার হতে পারে। আমাদের কাছে সময় নেই। আর তুমি তো একটা জিনিস এটা করেও থাকো, মানে জেনারেলি শুভ এটা একমত হবে, তুমি কি চাইছো সেটা তুমি করিয়ে নাও কাজ। সেটা এজ এ ডিরেক্টর হিসেবে আমার কাজ যে আমি ওকে ব্রিফটা প্রপারলি দিই, বাদ বাকিটা অহনা করবে, কারণ অহনা ভালো অ্যাক্ট্রেস। আমার ব্রিফিংটা ঠিক যেন থাকে, যাতে ও বুঝতে পারে যে আমাকে কি করতে হবে। শুভশ্রী, তুমি ওই যে বলছিলে না যে তোমার অনেক ধরনের বুলি চলে, অনেক কিছু কথা আছে যেটা ওখানে ইমপ্রম্পটু তোমরা ইম্প্রোভাইজ করে আছো, যেটা তোমার স্ক্রিপ্টে ছিল না ইনফ্যাক্ট। তো ওই টাইমের কিছু এক্সপিরিয়েন্স যদি তুমি বলো যে কি ধরনের। আমাকে একটু ওয়ার্কশপ করতে হয়েছিল, বিকজ প্রথমবার লয়ার প্লে করছি, ওদের কি টার্মস ওরা ইউজ করে, এক্স্যাক্টলি কিভাবে কথা বলে, বা লোয়ার কোর্ট হায়ার কোর্ট, সেখানে কোথাও ইয়োর অনার বা স্যার ইউজ হয় অনেক জায়গায়, সেই জিনিসগুলো রিসার্চ ওয়ার্কের মধ্যেই যখন পড়েছিল, মানে স্ক্রিপ্ট লেভেলেই যখন রিসার্চ হচ্ছিল, কিছু লয়ার্স এসেছিলেন টিমে, তো সেখান থেকেই তাদের সাথেই মিট করে আমি তাদের সাথে অনেকবার আর কি ডিসকাস করেছিলাম, এবং শুটিংয়েও তারা ছিলেন এবং তাদের কাছ থেকে কয়েকটা ওয়ার্ড আর কি নিয়ে নিয়েছিলাম, মংলু টংলু এসব দেখবেন। মানে হচ্ছে যে সিনিয়ররা খুব মানে মংলু মানে হচ্ছে যে পাতি, মানে ফালতু আর কি, এরা নিজেদের মধ্যে এই উঠোন ঝাড় দাও এসব মানে সব কথা চলে আর ইয়ের মধ্যে, বাইরে মানে কোর্টের বাইরে এরা একে অপরকে ভীষণ ছোট করে আর কি, মানে কোর্টের মধ্যে মানে কেস চলতে চলতে এসব বলে আর কি, লোয়ার কোর্টে বিশেষ করে। হ্যাঁ, লোয়ার কোর্টে। এবং সে মানে যেমন আমি একটা আমার টিম থেকে বলছিল যে আমি খুব নাকি মুখ বেঁকিয়ে বেঁকিয়ে কথা বলেছি, একজন লয়ার এরকম মুখ বেঁকিয়ে বেঁকিয়ে কেন কথা বলবে। সো মানে অনেকেই এটা কমেন্ট করেছে, তো আমি রিসার্চ করেই কিন্তু করেছি, এবং এই চরিত্রটা একটু রাগী মানে, এবং এত অ্যাগ্রেসিভ ঝাঁঝালো, এবং মানে হ্যাঁ ঝাঁঝালো, মানে একজন এত সিনিয়র অপোনেন্ট, তার কখনো কখনো তার সামনে নিজের মানে দাবিটা রাখার জন্য একটু ঝাঁঝালো হওয়াটা খুব ইম্পর্টেন্ট। সো সেই চরিত্রের ব্রিফিংটা আমার ডিরেক্টরই আমাকে দিয়েছিলেন। আচ্ছা, এখানে তো আমরা দুর্গাপূজা দেখছি, ছৌ দেখছি, মানে আমাদের যে দুর্গাপূজার শেষ পার্টটা দেখেছি। আর তুমি কি কি আমাদের যে রাজ্যের বা আমাদের যে সম্পদ রয়েছে সেগুলো আর কি কি নিয়ে এসছো এগুলো? এটা কার্নিভাল সিকোয়েন্স আছে, যে সিকোয়েন্সটার মধ্যে দিয়ে একটা ঘটনা ঘটে। তো তার মধ্যে যখন আমরা কার্নিভাল বা দুর্গাপুজোর ভাসান হয়, তখন যে ধরনের প্রসেশনটা হয় সেইটা আমরা দেখানোর চেষ্টা করেছি আর কি। আর আমার একটু ওই যে কোনো কাজ করতে গেলে একটু না মাউন্ট করতে ভালো লাগে, তো ওই একটা দুটো জায়গায় ছিল যেখানে আমি মাউন্ট করবার সুযোগ পেয়েছি, তো আমি ছাড়িনি আর কি। শুভশ্রী, দর্শকদের জন্য কি বলবে? দর্শকদেরকে এটাই বলবো, ছবি বড়দিনের ছবি, সবাই ছুটির মেজাজে থাকবেন, তার সাথে সাথে একটা অসাধারণ গল্প নিয়ে আসছি আমরা সবাই, যার নাম সন্তান। সবাই অফকোর্স সবারই কাছ থেকে দারুণ দারুণ রেসপন্স, পজিটিভ রেসপন্স পেয়েছি। সবাই প্লিজ একটাই রিকোয়েস্ট, সিনেমা হলে গিয়ে টিকিট কেটে সিনেমাটা দেখবেন। আমি একটা অহনার ক্ষেত্রে বলতে চাই, অহনা একটা জিনিস শেয়ার করুক। অহনা রিসেন্ট টাইমস ওর মাকে নিয়ে একটা সমস্যায় পড়েছিল, মাকে নিয়ে, তো হ্যাঁ, তো সেটা একটু শেয়ার কর যে ও একজন মেয়ে হিসেবে তখন কতটা লোনলি ফিল করছিল। আমাকে অনেকবার ফোন করেছিল যখন মা বাবা, একটা ছোট্ট করে তোর এই গল্পটা। মা না ফিয়ান্সের মা। আরে মা তো হ্যাঁ, মানে বেসিক্যালি শি হ্যাড ক্যান্সার। ওকে, তো আমার ফিয়ান্সে আর কি আমার যিনি আর কি হতে পারতেন শাশুড়ি, তার সাথে ভীষণভাবে কানেক্টেড, যেরকমের প্রত্যেকটা ছেলেই তার মার সাথে কানেক্টেড হয়। এবং ওরা ভীষণ ছোট একটা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসছে, ও আর ওর দিদি। তো যখন কিছু পায়নি তখন মানে অনেক কিছু চাহিদা ছিল, কিন্তু তারপরে ও যখন বড় হয়েছে, কাজ করে, এখন স্যালারি পায়, তখন আস্তে আস্তে ওর জীবনের চাহিদাগুলো কমে গেছিলো। বড় হয়ে ও হয়তো নিজের গাড়ি করেছে, নিজের বাড়ি করেছে, বাট যেই সময়টা ওর মার সব উপভোগ করার সময় ছিল, সব কিছু এক্সপিরিয়েন্স করার সময় ছিল, সেই সময় আন্টির ক্যান্সারটা ধরা পড়ে। আন্টির একটা বিশাল ইচ্ছে ছিল যে একটা ছাদ হবে বাড়িতে, আর কারণ ওদের অ্যাসবেস্টার দিয়ে বাড়ি ছিল।
তো ঠিক 6 মাস আগেই আমরা একটা বাড়ি নিয়েছিলাম যেটার ছাদ ছিল ও এবং দোতলা বাড়ি সেটা। গৃহপ্রবেশটাও আন্টি ভীষণভাবে এনজয় করেছিল, কিন্তু বাড়িটায় থাকতে পারলো না। ঠিক 1 মাসের মাথায় আরো ডিটোরিয়েট করতে শুরু করে দেয়। তখন ও অ্যাকচুয়ালি এই সময় আমাকে বারবার ফোন করছিল, অ্যাকচুয়ালি ও ছুটে বেড়াচ্ছিল। সো আমি জানতাম ও আমাকে একজন মায়ের গল্প বলছিল। সো মা শুনেছি আমার কানে, ব্যাস মানে মা বাবা এসব শুনেছি মানে আমার কানে আমি যেখানে আছি অন। তো রাজদা একদম শেষের দিকে আমরা চলে এসেছি। তারপর আমি বলছি হ্যাঁ, তো না আমি একটা কথাই বলবো যে রাজদা যেটা দিয়ে শুরু করলো, যে এই ছবিটা অনেকজন বলে যে এই ছবিটা একই রকম গল্প, যে সন্তানরা তাদের মা বাবাকে নেগলেক্ট করছে, ভীষণ একটা কমন গল্প। বাট এই স্টোরিটা ডিফারেন্ট একটা ভাবেই, এবং যেটা ভীষণ স্ট্রং একটা রিজন যে প্রথমবার মা বাবারাও প্রোটেস্ট করছে। আর আমি এই গল্পটার জন্য, এই সবার কাজের জন্য, রাজদার ডিরেকশনের জন্য সবাইকে রিকোয়েস্ট করব যে সন্তান এসে দেখুন সিনেমা হলে, আর বাচ্চাদেরকে নিয়ে আসুন, কারণ সেই সময় ওদের ছুটির সময়, যে সময় আমাদের ছবিটা রিলিজ হচ্ছে। আর ওদের জন্য এটা বেস্ট হোমওয়ার্ক হবে, যেটা ওরা পরের বছর গিয়ে স্কুলে বলতে পারবে। এবার রাজদাকে দিয়ে আমি শেষ করব। বড়দিনে সন্তান রিলিজ হচ্ছে, সপরিবারে সবাইকে নিয়ে, বাড়ির সবাইকে নিয়ে দেখার মতো একটা ছবি। আপনারা প্লিজ হলে গিয়ে সন্তান দেখুন, আপনাদের ভালো লাগবে। খুব লেট হয়ে যাওয়ার আগে যদি নিজেদের কিছু ভুল ত্রুটি শুধরানোর থাকে শুধরে নিন। বাবা মাই হচ্ছে সেই আশ্রয়, একদম নিরাপদ আশ্রয়। ভালো থাকুন, সবাইকে ভালো রাখার চেষ্টা করুন। আর আমাদের এই আড্ডা এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।